931 জন। হ্যাঁ, এই মানুষটি সর্বমোট 931 জন মানুষকে হত্যা করেছেন। তিনি যতজনকে হত্যা করেছেন তাদের কারো শরীর থেকে এক ফোঁটাও রক্ত বের হয়নি। 19 শতকে এই মানুষটার ভয় কাঁপত বাংলা থেকে রাজস্থান সমগ্র উত্তর ভারত। যদিও তিনি কোনোদিন মহিলা, শিশু, সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পীকে হত্যা করতেন না। এমনকি যে ব্যক্তির কাছে গঙ্গাজল থাকত তিনিও বেঁচে যেতেন এনার কাছ থেকে। আজকে জানুন ভারতের তথা বিশ্বের এক নৃশংস হত্যাকারীর ব্যাপারে। না, একজন নয়, বোধ হয় এক দল। 1810 সাল নাগাদ দেশ জুড়ে একটি আজব ঘটনা চোখে পড়তে শুরু করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও তীর্থযাত্রীদের দল গায়েব হয়ে যেতে থাকে। দিল্লি থেকে মধ্যপ্রদেশের জব্বলপুর যাওয়ার রাস্তায় পথিকদের উধাও হয়ে যাওয়ার মাত্রা সব থেকে বেশি নজর কাড়ে। প্রথম দিকে ব্রিটিশ প্রশাসন এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যায়, কিন্তু উপরন্তু এর দৌরাত্ম্য আরও বৃদ্ধি পায় এবং ব্রিটিশ সৈনিকরাও ক্রমশ উধাও হয়ে যেতে শুরু করে। ফলত ব্রিটিশ প্রশাসন বুঝতে পারে এগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই সবকটা ঘটনার পেছনে কোনো একটি সংগঠন কাজ করছে। 1828 সাল নাগাদ উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরেই তিনি এই ঘটনার সমাধানের জন্য ইরাডিকেশন অব ঠাক অ্যান্ড ডাকাইত নামক একটি সংস্থা তৈরি করেন। হেনরি স্লিম্যানকে এই সংস্থার দায়িত্বভার দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই হেনরি স্লিম্যান সমস্যা সমাধানের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেন, যেমন দিল্লি থেকে জব্বলপুর যাওয়ার রাস্তার দুধারে গাছ কেটে জঙ্গল সাফ করা অথবা রাস্তার দুধারে সেনা মোতায়েন। কিন্তু এসব কিছুতেই সমস্যার সমাধান না হয়ে বরং বিপরীত হয়। ব্রিটিশ সেনারাও উধাও হয়ে যেতে শুরু করে। এরপর হেনরি স্লিম্যান সেনাবাহিনীকে সিভিক পোশাকে প্রতীকদের সাথে মিশে থাকার নির্দেশ দেন। এই পদ্ধতিতে বেশ কিছুদিন ইনভেস্টিগেশনের পর প্রথম সাফল্য হাতে আসে। 1834 সালে ব্রিটিশ সেনা প্রথম গ্রেপ্তার করে আমের আলী নামক একজন ঠাককে। আমের আলী তার জবানবন্দিতে জানায় সে এখনো পর্যন্ত 750 জন মানুষকে হত্যা করেছে। সে সেনাকে মানসুরের কাছে একটা কবরস্থান দেখায়, যেখানে 150 জন মানুষকে মেরে একটি স্থানে পুঁতে দেওয়া হয়েছিল। যদিও পুলিশ এখনো পর্যন্ত মূল হত্যাকারীর থেকে অনেকটাই দূরে ছিল। ঠাক আমের আলীর থেকে পুলিশ ঠাক সম্প্রদায় সম্পর্কে অনেক তথ্য উদ্ধার করে, যা ব্রিটিশ প্রশাসনকে রীতিমতো হতবাক করে দেয়। ঠগি বা ঠাক শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ঠক থেকে, যার অর্থ প্রতারক বা ধূর্ত, এবং এই ঘটনার পর থেকেই ঠাক শব্দটি চিরকালের জন্য ইংরেজি অভিধানে যুক্ত হয়ে যায়। ঠাকরা মূলত একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষ। এই গোষ্ঠীতে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষই থাকত। ঠগিরা বংশ পরম্পরায় জীবিকা ও পরম্পরা হিসেবে এই হত্যাকাণ্ড চালাত। একজন ঠগি বালক 18 বছর হলে সে হত্যার অনুমতি পেত। ঠগিরা সাধারণত মানুষের মতোই সংসার ধর্ম পালন করত এবং শরৎকালে দলগতভাবে হত্যাকাণ্ড চালাত। ঠগিদের আরাধ্য দেবী ছিলেন মা কালী ও মা ভবানী, এবং তাদের প্রধান তীর্থক্ষেত্র ছিল কলকাতার কালীঘাট ও বিন্ধ্যাচলের ভবানী মন্দির। ঠাকদের নিজস্ব শাসন কাঠামো ছিল। তারা তাদের সর্দারকে জমাদার বলে অভিহিত করত। ঠগিদের একটি বিশেষ ভাষা ছিল। তারা একে অপরের সাথে সংযোগ স্থাপনের জন্য বিশেষ কোড ওয়ার্ডও ব্যবহার করত। হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য ঠগিরা একটি বিশেষ কায়দা অনুসরণ করত। তারা মূলত ব্যবসায়ী ও তীর্থযাত্রীদের গোষ্ঠীগুলোকে টার্গেট করত। কোনো একটা পথিক দলকে টার্গেট করার পর ঠগিরা 3টি দলে বিভক্ত হয়ে যেত। প্রথম দলটি প্রতীকদের থেকে অনেকটা এগিয়ে থাকত, দ্বিতীয় দলটি প্রতীকদের সাথে মিশে যেত এবং সদ্ভাব জাগাত, এবং শেষ দলটি প্রতীকদের থেকে বেশ পেছনে থাকত। তারপর সময় বুঝে হলুদ রুমাল ও গামছা গলায় চেপে ধরে তারা পথিকদের হত্যা করত। এ সময় ঠগিদের প্রথম দলটি একটি বড় গর্ত খুঁড়ে রাখত, এবং যে পথিকগুলি ঠগিদের তৃতীয় দলটির হাত থেকে বেঁচে পালিয়ে যেতে সক্ষম হতো, প্রথম ও তৃতীয় দলের ঠগিরা তাদের হত্যা করত। এরপর মৃতদেহগুলোকে এক কাট্টা করে গর্তে পুঁতে ফেলা হতো। ঠগিরা প্রতিটা পথিক দলের কাছ থেকে সোনা, দানা, অর্থ ও নানা সামগ্রী লুট করত। যদিও তারা সঙ্গীতজ্ঞ, ঝাড়ুদার, নৃত্যশিল্পী, কামার, কাঠমিস্ত্রি, গঙ্গাচল বাহক ও নারীদের কখনোই হত্যা করত না।
ঠাক আমের আলীর জবানবন্দিকে কাজে লাগিয়ে ব্রিটিশ সেনা 1835 সালে 200 জন ঠাককে গ্রেপ্তার করে। অবশেষে 1839 সালে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে ঠাক বৈরামকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তখন তার বয়স ছিল 75 বছর। জবানবন্দিতে ঠাক বৈরাম জানায় এখনো পর্যন্ত সে 931 জন মানুষকে হত্যা করেছে। এভাবেই ধরা পড়ে ইতিহাসের কুখ্যাত হত্যাকারী ঠাক বৈরাম। 1840 সালে ঠাক বৈরামকে ফাঁসি দেওয়া হয়। এই সময়কালে 1400-রও অধিক ঠাককে গ্রেপ্তার করে ব্রিটিশ সেনা। বর্তমানে ঠাক সম্প্রদায়ের বংশধররা শান্তিপূর্ণভাবে রাজস্থান ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করছে।